হাই, আমি রাহুল। আমি দিল্লির একটা ছোট গ্রামের ছেলে। আজ তোমাদের এমন একটা ঘটনা বলবো যে ঘটনাটা মনে পড়লে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগের। তখন আমি ক্লাস 12-এ পড়তাম। আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা ঠিকমতো কাজ করতে পারত না। বাবার শরীর সবসময় অসুস্থ থাকত। তাই পরীক্ষা শেষ হওয়ার পর আমি ঠিক করি শহরে গিয়ে কাজ করব। অনেক স্বপ্ন নিয়ে আমি দিল্লি শহরে চলে আসি। প্রথম কয়েকদিন খুব কষ্ট হয়েছিল। কাজ খুঁজে পাচ্ছিলাম না, টাকা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তারপর অনেক ঘোরাঘুরির পর একটা ছোট কোম্পানিতে কাজ পাই, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। থাকার জন্য কোনো রুম পাচ্ছিলাম না। যেখানে যেতাম সবাই বেশি ভাড়া চাইতো, কারো রুম পছন্দ হতো না, আবার কোথাও অ্যাডভান্স অনেক বেশি। প্রায় 3 দিন আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। তারপর একদিন সন্ধ্যায় এক চায়ের দোকানে বসেছিলাম। ঠিক তখন এক লোক আমার পাশে এসে বসে। লোকটার বয়স প্রায় 50 হবে, মুখে বড় দাড়ি, চোখ দুটো অদ্ভুত। সে হঠাৎ আমাকে জিজ্ঞেস করল, থাকার জায়গা খুঁজছ? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? লোকটা শুধু হালকা হাসল, তারপর বলল, একটা রুম আছে, ভাড়া খুব কম। আমি তখন এতটাই অসহায় ছিলাম যে বেশি কিছু না ভেবেই রাজি হয়ে যায়। লোকটা আমাকে শহরের বাইরে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো ফাঁকা, চারপাশে জঙ্গল, পুরনো বাড়ি আর ভাঙা রাস্তা। ওই জায়গায় মানুষজনও খুব কম ছিল। আমার তখনই একটু ভয় লাগছিল, কিন্তু কম ভাড়ায় রুম পেয়ে আমি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না। লোকটা আমাকে একটা পুরনো বাড়ির সামনে নিয়ে গিয়ে দাঁড়ালো। বাড়িটা দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ থাকে না। দেয়ালের রং উঠে গেছে, জানালাগুলো ভাঙা, আর চারপাশে অদ্ভুত নীরবতা। লোকটা দরজা খুলে বলল, এই রুমটা খালি আছে। আমি ভিতরে ঢুকে দেখি ছোট একটা রুম, একটা বেড, একটা টেবিল, আর সামনে একটা পুরনো মিরর। কিন্তু রুমটার ভেতর অদ্ভুত ঠান্ডা ছিল। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, এখানে আর কেউ থাকে? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, রাতে দরজা খুলবে না। আমি অবাক হয়ে বললাম, মানে? কিন্তু লোকটা কোনো উত্তর না দিয়ে চলে গেল। আমি ভাবলাম হয়তো এলাকার লোকজন একটু অদ্ভুত। সেদিন ছিল আমার ওই রুমে প্রথম রাত। কাজ শেষ করে রাতে রুমে ফিরে এলাম। খুব ক্লান্ত ছিলাম, তাই একটু খিচুড়ি রান্না করলাম। খেতে খেতে মোবাইল দেখছিলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল। হঠাৎ করডর, আমার রুমের দরজাটা নিজে নিজে ধীরে ধীরে খুলতে শুরু করলো। আমি প্রথমে ভাবলাম হয়তো বাতাসে খুলেছে, কারণ বাইরে ঝড় হচ্ছিল। আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করলাম, তারপর আবার এসে বসে পড়লাম। কিন্তু ঠিক 10 সেকেন্ড পর থাম, দরজাটা আবার খুলে গেল। এইবার আগের থেকে জোরে। আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ বাইরে কোনো বাতাসই ছিল না। চারপাশ একদম চুপচাপ। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলাম। আর তারপর আমি বাইরে যেটা দেখলাম সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু। ধীরে ধীরে দরজার বাইরে তাকালাম। চারপাশ পুরো অন্ধকার। বৃষ্টির পানি পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। কেউ নেই। আমি ভাবলাম হয়তো সত্যিই বাতাসে দরজা খুলে গেছে। তারপর আবার ভিতরে এসে দরজা লাগিয়ে দিলাম। কিন্তু এইবার দরজা বন্ধ করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম। দরজার নিচে কাদামাখা পায়ের ছাপ। মনে হচ্ছিল কেউ বাইরে ভেজা পা নিয়ে দাঁড়িয়েছিল। আমার বুকটা ধক করে উঠল, কারণ আমি তো একটু আগেই বাইরে দেখলাম কেউ ছিল না। আমি নিজেকে বোঝালাম হয়তো আগের কারো পায়ের দাগ। তারপর খাওয়া শেষ করে বেডে শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 1টা। হঠাৎ দরজায় নক। আমি উঠে বসে গেলাম। এত রাতে কে আসবে? আমি জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। আবার এইবার শব্দটা একটু জোরে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি সাহস করে দরজার কাছে গেলাম। ধীরে ধীরে দরজা খুললাম। আর তারপর
আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা কাপড় পরা, লম্বা কালো চুল, মুখ ঢেকে রেখেছে, মাথা নিচু, বৃষ্টির পানি তার শরীর থেকে পড়ছে। আমি কাপা গলায় বললাম, কে কে আপনি? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলতে লাগলো। আর তখন আমি দেখলাম ওর চোখ পুরো কালো, একদম অন্ধকারের মতো। আমি ভয়ে দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু দরজাটা নড়ছিল না। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ ধরে রেখেছে। ঠিক তখন মেয়েটা খুব ধীরে বলল, দরজা বন্ধ করো না। তার গলাটা মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল একসাথে অনেকগুলো মানুষ কথা বলছে। আমি জোরে দরজা ঠেলে বন্ধ করলাম। থাম। তারপর ভিতর থেকে লক লাগিয়ে দিলাম। আমার হাত কাঁপছিল। আমি পিছনে সরে এলাম। হঠাৎ মিরারটার দিকে চোখ গেল, আর যেটা দেখলাম সেটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। মিরারের ভিতরে আমার পিছনে কেউ দাঁড়িয়ে, সেই মেয়েটা। কিন্তু আমি পিছনে ঘুরে দেখি কেউ নেই। আবার মিররের দিকে তাকালাম। এইবার সে আরো কাছে। ধীরে ধীরে তার মুখ দেখা যাচ্ছিল। মুখের চামড়া পোড়া, ঠোঁট কাটা, আর চোখ থেকে কালো রক্ত বেরোচ্ছে। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখন পুরো রুমের লাইট বন্ধ হয়ে গেল। পুরো অন্ধকার। শুধু বাইরে বজ্রপাতের আলো মাঝে মাঝে রুমটাকে আলোকিত করছিল। হঠাৎ আমার বেডের নিচ থেকে একটা শব্দ এলো, খর র র, খর র র। মনে হচ্ছিল কেউ নিচে নখ ঘষছে। আমি ভয়ে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিলাম। ঠিক তখন বেডের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, পুরো কালো, লম্বা নখ। আমি চিৎকার করে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা খুলছিল না। আর পিছন থেকে খুব ধীরে একটা হাসির শব্দ ভেসে আসছিল, হি 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 হি। আমি কাঁদতে শুরু করলাম। ঠিক তখন আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, তুমি এখন এই বাড়ির। আমার কানের কাছে সেই ফিসফিস আওয়াজটা আসতেই পুরো শরীর জমে গেল। তুমি এখন এই বাড়ির। আমি চিৎকার করে পিছনে ঘুরলাম, কিন্তু পিছনে কেউ ছিল না। ঠিক তখনই রুমের লাইট আবার জ্বলে উঠল। আর আমি যেটা দেখলাম, আমার পেটের উপর সেই মেয়েটা বসে আছে। এইবার তার মুখ পুরো দেখা যাচ্ছিল। মুখের অর্ধেক পুড়ে গেছে, চোখ দুটো কালো, আর ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে মাথা কাত করে আমার দিকে তাকালো। তারপর বলল, অনেক বছর পর কেউ এই রুমে এসেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি দরজার লকটা জোরে টানতে লাগলাম, কিন্তু লক খুলছিল না। ঠিক তখন হঠাৎ পুরো রুমটা কাঁপতে শুরু করলো। দেয়ালের রং খসে পড়ছিল, মিরারটা নিজে নিজে ফেটে যাচ্ছিল, আর বাথরুম থেকে ভেসে আসছিল কারো কান্নার শব্দ। আমি ভয়ে দরজার পাশে বসে পড়লাম। মেয়েটা ধীরে ধীরে বেড থেকে নামলো। তার হাঁটার শব্দ হচ্ছিল না, মনে হচ্ছিল সে মাটিতে ভাসছে। ধীরে ধীরে সে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর একদম কাছে এসে বলল, তুমি জানো আমি কিভাবে মারা গেছিলাম? আমি কিছু বলতে পারছিলাম না। সে ধীরে ধীরে মিরারের দিকে আঙুল দেখালো। আর তখন মিরারের ভিতরে একটা সিন দেখা যেতে লাগলো। আমি দেখলাম এই একই রুম, একটা মেয়ে কাঁদছে। হঠাৎ কয়েকজন লোক রুমে ঢুকলো। তারা মেয়েটাকে জোর করে ধরে ফেলল। মেয়েটা বাঁচার জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে বাঁচায়নি। তারপর একজন লোক তার গলায় দড়ি বেঁধিয়ে দিল। মেয়েটা ছটফট করতে লাগলো। আর কিছু সেকেন্ড পর সব চুপ। আমি ভয়ে কাঁপছিলাম। মেয়েটা ধীরে ধীরে বলল, ওরা আমাকে মেরে ফেলেছিল। আমার চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। আমি বুঝতে পারছিলাম
ওটা কোনো সাধারণ আত্মা না, ও প্রতিশোধ চাইছে। হঠাৎ রুমের বাইরে অনেকগুলো মানুষের হাঁটার শব্দ শোনা গেল। ধূপ ধূপ ধূপ। কেউ যেন ধীরে ধীরে দরজার দিকে এগোচ্ছে। মেয়েটা হঠাৎ ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল, ওরা আবার এসেছে। ঠিক তখন দরজায় জোরে আঘাত করতে শুরু করলো। ধাম ধাম ধাম। আমি ভয়ে পিছিয়ে গেলাম, আর তারপর দরজাটা নিজে নিজে খুলে গেল। বাইরে কয়েকটা কালো ছায়া দাঁড়িয়ে, তাদের চোখ পুরো সাদা আর হাতে রক্ত মাখা দড়ি। মেয়েটা আমার হাত শক্ত করে ধরে বলল, পালাও। আমি আর কিছু না ভেবে দৌড়ে বেরিয়ে গেলাম। পুরো বাড়িটা কাঁপছিল, চারপাশে শুধু চিৎকার আর হাসির শব্দ। আমি সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, ঠিক তখন পিছনে তাকিয়ে দেখি সেই ছায়াগুলো আমার পিছনে দৌড়াচ্ছে। আমি প্রাণপণে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখন ঝড় আর বৃষ্টি। আমি পিছনে তাকালাম, আর যা দেখলাম, পুরো বাড়িটা আগুনে জ্বলছে। জানালার ভিতর সেই মেয়েটা দাঁড়িয়ে, সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাসলো। তারপর পুরো বাড়িটা বিস্ফোরণের মতো ভেঙে পড়ে গেল। পরদিন সকালে আমি আবার ওই জায়গায় ফিরে যাই, কিন্তু সেখানে কোনো বাড়ি ছিল না, শুধু পোড়া মাটি। আমি কাছের লোকজনকে জিজ্ঞেস করলাম, তারা যা বলল সেটা শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। ওই বাড়িতে নাকি 15 বছর আগে এক মেয়েকে খুন করা হয়েছিল। তারপর থেকে যে ওই বাড়িতে থেকেছে সে আর কোনোদিন স্বাভাবিক থাকেনি। আজও রাতে ঘুমোতে গেলে মাঝে মাঝে আমি সেই আওয়াজ শুনতে পাই, পালাও। আর মাঝে মাঝে মিরারে সেই মেয়েটাকে দেখতে পাই। হয়তো ও আজও মুক্তি পায়নি। এই ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।